নতুন সংবিধানের আলোকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। সংস্কার বিচারের আগে নির্বাচন নয় নাহিদ ইসলাম। ধানের শীষে তরুণদের ভোট চাইলেন তারেক রহমান। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান। সাভারে ইয়ামিনের মৃত্যু নিশ্চিত অভিযুক্ত পুলিশের এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার। গাজীপুরের সাবেক মেয়রের বিরুদ্ধে 7,500 কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের মামলা। আসসালামু আলাইকুম, ইসমত মিলি স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সাম্য মানবিক মর্যাদার নতুন সংবিধানের আলোকে সেকেন্ড রিপাবলিকান প্রতিষ্ঠা, সার্বজনীন শিক্ষা, চিকিৎসা, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সহ নতুন বাংলাদেশে 24 দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল সমাবেশ থেকে দলের আহ্বায়ক এ ইশতেহার ঘোষণা করেন। মৌলিক সংস্কার ও বিচার নিশ্চিতের আগে নির্বাচন মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নেতারা। নাজিবুর রহমানকে সাথে নিয়ে নূর হোসেনের রিপোর্ট। শেখ হাসিনার পতনের এক দফা ঘোষণার বর্ষপূর্তিতে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছে তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। ইশতেহার ঘোষণা উপলক্ষে এক দফার ঘোষণা মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয় এনসিপির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক। সমাবেশ থেকে মৌলিক সংস্কারের নিশ্চয়তা, জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদের আইনি ভিত্তি, 24-এর গণহত্যা সহ বিগত 16 বছরের সব হত্যাকাণ্ডের বিচারের নিশ্চয়তা চান এনসিপির শীর্ষ নেতারা। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে জুলাই সনদের প্রত্যেকটা কথা বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদকে কোনো কাগজে বাঘে আমরা পরিণত হতে দেব না। কেউ যদি হুমকি দেয় আপনারা পিছু হটবেন না। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। এই বাংলাদেশে যেমন ইসলাম ফোবিয়ার জায়গা হবে না, ইসলাম বিদ্বেষেরও জায়গা হবে না। এই বাংলাদেশে আমরা যেমন কোন জঙ্গিকে দাঁড়াতে দিব না, তেমনি কোন জঙ্গি নাটকও করতে দিব না। পরে নতুন বাংলাদেশের ইশতেহার পাঠ করেন এক দফার ঘোষক জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নতুন সংবিধানের আলোকে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয় ইশতেহারে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই নতুন স্বাধীনতা কেবল সরকার পরিবর্তনের জন্য ঘটেনি। ঠিক 1 বছর পরে আমরা শহীদ মিনারে আপনাদের সামনে দাঁড়িয়ে নতুন বাংলাদেশের আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। রাষ্ট্র সমাজে দীর্ঘদিনের জেগে বসা এই ফ্যাসিবাদী ব্যবস্থা সমূলে উৎপাদনে আপনাদের তীব্র আকাঙ্ক্ষা বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিতে গত 28শে ফেব্রুয়ারি আমরা আপনাদের ছাত্র শ্রমিক জনতার রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করেছি। ইশতেহারে শিক্ষা, চিকিৎসা, বেকারদের কর্মসংস্থান, পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা কৌশল সহ 24 দফা কর্মসূচি তুলে ধরে এনসিপি। জনগণের সাম্য মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। আমরা বিশ্বাস করি প্রতিরক্ষা সক্ষমতা ছাড়া কার্যকরী বৈদেশিক নীতি সম্ভব নয়। গণপ্রতিরক্ষা দর্শনের ভিত্তিতে আমরা তরুণ জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করে সুশৃঙ্খল শক্তি হিসেবে দেশের সর্বাত্মক সেবায় উদ্বুদ্ধ করব। আমরা অত্যাধুনিক সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেমের মাধ্যমে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলব। কোনো অপশক্তির চোখ রাঙানিকে ভয় না পেয়ে নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ, উগ্রবাদ এবং চরমপন্থা যেন কোনোভাবেই দেশে মাথাচাড়া দিতে না পারে, সেজন্য ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কথামালা রাজনীতি নয়, মানুষের জীবনের মান উন্নয়নের রাজনীতি করতে চায় বিএনপি।
রোববার শাহবাগে ছাত্র সমাবেশে তিনি বলেন, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন শাহবাগ চত্বরের চারপাশ ছেয়ে যায় ছাত্রদের পদভারে। তারুণ্যের আওয়াজ, সয়লাব সোচ্চারে। বছরখানেক আগে স্বৈরাচার পতনের এক দফার প্রকাশ্য দাবির এদিনে জাতীয়তাবাদী ছাত্রদলের এই আয়োজনে লোকে লোকারণ্য, জনারণ্যের রাজধানী। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিগত 16 বছরে দেশকে তাবেদার হিসেবে রাখতে ফ্যাসিবাদ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। পলাতক স্বৈরাচার মুক্ত বাংলাদেশে প্রচলিত প্রথাগত ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন হওয়া দরকার। বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। সুতরাং আসো, কথামালার রাজনীতি নয়, বরং আমরা শুরু করি মানুষের জীবন মান উন্নয়নের রাজনীতি। ছাত্ররা বিভিন্ন খাতে শিক্ষালাভ করে নিজেদের যোগ্য করে তুলবে এমন প্রত্যাশার কথা জানিয়ে তারেক রহমান বলেন, কোনো ফ্যাসিবাদ যেন আর না ফেরে। আজকের এই তারুণ্য, আজকের এই শিক্ষার্থীরা আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। নবীন প্রবীণ সবাইকে মিলেমিশে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় জানান তারেক রহমান। তোমাদের যোগ্য নেতৃত্বই একমাত্র পারে আগামীর বাংলাদেশকে বদলে দিতে, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। বিশ্বে টিকে থাকতে তথ্য প্রযুক্তিতে তরুণ প্রজন্মকে দক্ষ হবার আহ্বান জানান তারেক রহমান। আজ থেকে 1 বছর আগে এই দিনে স্বৈরাচার পতনের এক দফার প্রকাশ্য ঘোষণা আসে। আগামী দিনে বিগত দিনে ত্যাগ ও তিতিক্ষাকে পাথেয় করতে হবে, আর পাশাপাশি ভবিষ্যতে যাতে স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে সবাইকে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, শাহবাগ, ঢাকা। বর্তমান লড়াই বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা, আর পুরো দেশের মানুষ তাকিয়ে আছে ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য নির্বাচনের দিকে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, ছাত্রদলের সমাবেশ প্রমাণ করেছে গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের রক্ষা হবে না। বিস্তারিত ইফতেখার রিজার্ভ রিপোর্টে। 2024-এর 3 আগস্ট দেশের ইতিহাসের দ্বিতীয় গণ অভ্যুত্থানের প্রাক্কালে তৎকালীন শেখ হাসিনা সরকারের পতনের এক দফা দাবির স্মরণে রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এ সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সবাইকে সতর্ক হবার আহ্বান জানান, যাতে আর কোনোদিন আওয়ামী ফ্যাসিস্ট শাসন ফিরে না আসতে পারে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ নিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমাদের সামনে এখন লড়াই যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যে গিয়ে চলেছি। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের ভবিষ্যৎ ছাত্র তরুণদের হাত ধরে এগিয়ে যাবে। কথা বলেন ছাত্রদলের নেতারাও। সবার আগে বাংলাদেশ, সেই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাওয়ার জন্য তারেক রহমান আজকে আপনাদের সামনে এসেছে। আমরা চাই দ্রুত সম্ভব তারেক রহমান বাংলাদেশে আসবেন। ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, যে সরকার বাংলাদেশে জাতীয়তাবাদের উপরে ভিত্তি করে সামনে এগিয়ে যাবে, এটাই আমি বিশ্বাস করি। যে বা যারা এই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের
খণ্ডিত চিত্র এবং মন গড়া ইতিহাস রচনা করার জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। আমরা সেই সকল ইতিহাস বেত্তাদের এই ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করা হবে। সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। আগামী 5 আগস্ট গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। ওই দিন বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই ঘোষণাপত্র তুলে ধরা হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। জুলাই আগস্ট হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে খোকন চন্দ্র বর্মন নামে একজন সাক্ষ্য দিয়েছেন। তিনি জুলাই আন্দোলনে গুরুতর আহত। পরে সাক্ষ্য গ্রহণ সোমবার পর্যন্ত মুলতবি করা হয়। রোববার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে এই মামলার বিচার শুরু হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট অভ্যুত্থানে 1400-এর বেশি ছাত্র জনতাকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্ব দেওয়ার অভিযোগ আনে প্রসিকিউশন, যার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হয় রোববার। রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে তা সরাসরি সম্প্রচার করা হয়। বিচার কাজ শুরুর আগে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান তার বক্তব্যে জুলাই আগস্ট আন্দোলনে নিহতদের বিচারের গুরুত্ব তুলে ধরেন। আবু সাইদরা যে রক্ত দিয়ে গেছে, যে বাংলাদেশ গড়ার প্রত্যয় দিয়ে গেছে, যে মশাল আমাদের হাতে দিয়ে গেছে, আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সেই মশালকে প্রজ্বলন রাখব। ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ সুগম করব। সেই প্রতিষ্ঠায় ন্যায় বিচারে আইনি কাঠামোয় আমরা সর্বোচ্চ শাস্তি চাইব। বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। পরে সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনা ছিলেন সব অপরাধের কেন্দ্রবিন্দুতে। তথ্যপাত্য এবং সাক্ষ্যের মাধ্যমে তা প্রমাণ করা হবে বলেও জানান তিনি। এই বিচার অতীতের হিসাব মেটানো নয়, এটি বিচার ব্যবস্থার জন্য জনগণের আস্থা পুনঃস্থাপনের একটি প্রক্রিয়া। সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিদেরও জবাবদিহিতার আওতায় এনে ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ, দৃঢ় এবং অনিবার্য। সূচনা বক্তব্যের পর এই মামলায় প্রথম সাক্ষ্য দেন জুলাই আগস্ট আন্দোলনে আহত মাইক্রোবাস চালক খোকন চন্দ্র বর্মন, যিনি যাত্রাবাড়িতে 5 আগস্ট পুলিশের গুলিতে গুরুতর আহত হন। পরে তাকে জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। ছাত্র জনতা তাদের দেশীয় অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে পুলিশদের উপরে। সেই ছোড়াগুলিতেই এখানকার ছাত্র জনতা যারা নিহত আহত হয়েছে সেইখানেই তারা মৃত্যুবরণ করেছেন, এটা আমি বলেছি। আর একটি কথা বলেছি, পুলিশ মারা গেছেন এখানে 10, 12, 13, 14 জন পুলিশ মারা গিয়েছে, একথাও আমি বলেছি, এবং সেটা ছাত্র জনতার গুলিতে। রাগ, বিরাগ, অনুরাগ, ক্ষোভ বা ব্যক্তি বিদ্বেষে কারো বিচার করার উদ্দেশ্য নয়, বরং আইনের শাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা। একই সাথে জুলাই আগস্টে যারা সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি হিসেবে দায়িত্ব পালন করে 1400-র উপর মানুষকে হত্যা করেছিল, তাদের বিচার করাই হবে মূল উদ্দেশ্য, এমনটাই বলছে প্রসিকিউশন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। গত 6 মাসে দেশের কয়েকটি গণমাধ্যম জুলাই অভ্যুত্থানের চেতনা ও ঐক্যকে বিনষ্ট করতে কাজ করছে উল্লেখ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে গণতন্ত্র রূপান্তরের মধ্য দিয়ে যে পরিবর্তন হয়েছে তা বাস্তবায়ন সম্ভব। রোববার বিকেলে তথ্য ভবনের ডিএফপি মিলনায়তনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, সাংবাদিকদের কল্যাণে নবম ওয়েস বোর্ড কার্যকর ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন সহ বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার। পাশাপাশি দেশের গণমাধ্যমকে দায়িত্বশীল ও জবাবদিহিমূলক ভূমিকা পালন করারও তাগিদ দেন তিনি। এ সময় প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী ও সম্মানজনক বেতন নিশ্চিতে মিডিয়া হাউসগুলোকে তাগিদ দেন। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবার এবং আহত ও সাহসী সাংবাদিকদের সম্মাননা প্রদান করা হয়।
গত 6 মাসে অনেকগুলো হাউস, একটা নির্দিষ্ট গ্রুপ রাজনীতি এবং অনেক ক্ষেত্রে গণ অভ্যুত্থানের যেই আকাঙ্ক্ষা এবং একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের যে প্রচেষ্টা সেটাকে মণ্ডল করার চেষ্টা করেছে। আমরা কিন্তু তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিইনি, এটা আমরা জনগণের উপর ছেড়ে দিয়েছি। আমাদের পত্রিকা এবং টেলিভিশন থেকে শুরু করে অনলাইন সবগুলো মাধ্যমে আসলে সাংবাদিকদের সুরক্ষা আইনটা আমরা মনে করি যে এটা একটা বড় রক্ষা কবচ হবে তাদের জন্য। সেকেন্ড রক্ষা কবচ হবে 9th ওয়েজ বোর্ড। এটা সাভারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশের সাজোয়া যান এপিসিতে এমআইএসটির মেধাবী শিক্ষার্থী শেখ আসহাবুল ইয়ামিন হত্যাকাণ্ডের ঘটনায় অন্যতম আসামি পুলিশের এএসআই মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানার মোড়াপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। এএসআই মোহাম্মদ আলী কিশোরগঞ্জ জেলার সদর থানার মৃত মনসুর আলীর ছেলে। গত বছর 18 জুলাই সাভারে ছাত্র জনতার আন্দোলনে শেখ আসহাবুল ইয়ামিন শহীদ হন। ওই সময় পুলিশের একটি সাজোয়া যানের উপর থেকে তাকে টেনে নিচে ফেলে দেওয়ার ভিডিও তখনই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ইয়ামিন রাজধানীর মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের 4র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সহ 197 জনের বিরুদ্ধে সাভার থানা মডেল থানায় মামলা দায়ের করেন শহীদ ইয়ামিনের মামা আব্দুল্লাহ আল কাবির। 7,500 কোটি টাকা আত্মসাতের পর বিদেশে পাচারের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সহ 2 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। দুদকের অভিযোগে বলা হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়া ভূঁইয়া টেন্ডার ও বিল তৈরি করে নিজেদের মালিকানাধীন ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেন। এর মাধ্যমে উন্নয়ন ও রাজস্ব তহবিল থেকে 7,500 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন বলে দুদকের অনুসন্ধানে প্রমাণ মিলেছে। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাবেক মেয়র ও জনাব গোলাম কিবরিয়া প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা গাজীপুর সিটি কর্পোরেশন গাজীপুর কর্তৃক পরস্পর যোগসাদস্যে ভুয়া টেন্ডার ও বিল প্রস্তুতপূর্বক নিজস্ব ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দিয়ে সরকারি উন্নয়ন তহবিল ও সিটি কর্পোরেশনের রাজস্ব তহবিল থেকে নানাবিধ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 7,500 কোটি টাকা আত্মসাৎপূর্বক বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের 2 জনের বিরুদ্ধেই একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বিমান বিধ্বস্তের 12 দিন পর রোববার খুলেছে ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর কিছু শিক্ষার্থী ও অভিভাবক ক্যাম্পাসে এসেছেন, কিন্তু নেই আগের সেই হৈ হুল্লোড়, চারদিকে এক ধরনের নিস্তব্ধতা। স্মরণসভা ও দোয়া মাহফিল হয় প্রতিষ্ঠানটিতে। সভা ও দোয়া মাহফিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকরা কুশল বিনিময় করেন। নাহিদ প্রিন্সের রিপোর্ট। দীর্ঘ 12 দিন পর আবারও প্রিয় ক্যাম্পাসে ফেরা, তবে আগের সেই চিরচেনা পরিবেশ আর নেই। হাসি খুনসুটির জায়গায় এখন শুধুই স্তব্ধতা, শোক আর অশ্রু। প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান বদলে গেছে, পোড়া ভবন দাঁড়িয়ে আছে দগদগে ক্ষতের চিহ্ন নিয়ে। চোখে মুখে হতাশা, তবুও নতুন বাস্তবতায় খাপ খাওয়ানোর চেষ্টা সবার। শুধু শিক্ষার্থীরা নয়, যারা ছিলেন শিক্ষক অভিভাবকদের চেয়েও বেশি, তাদেরও চেষ্টা নিজেদের গুছিয়ে নেওয়ার। এখনো নিজের আতঙ্কে আছি, ক্লাসের মধ্যে এখনো এক্সাম চলতেছে। এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া লাগছে, যেহেতু এসএসসি সামনের বছর। ছোট ছোট বাচ্চাদের সাথে আমরাও হাঁটাহাঁটি করতাম, আমরাও দেখতাম। এখন আজকে ওরা নাই, আজকে এই জায়গাটা পুরা খালি। এখন ভিতর দিক থেকে একটা আলাদা ফিলিংস কাজ করছে। গ্রুপ করে শিক্ষকরা বিভিন্ন স্টুডেন্টদের বাসায় গেছি, অভিভাবকদের সাথে কথা বলেছি এবং তাদের মানসিক অবস্থাটা আমরা জাজ করেছি। শিক্ষার্থীদের মনোবল ফেরাতে ক্যাম্পাসে ধাপে ধাপে চলছে দোয়া মাহফিল। নিহত এবং আহতদের জন্য এই আয়োজনে অংশ নিয়েছে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। প্রায় 4,000 শিক্ষার্থী যোগ দিয়েছে এই প্রার্থনায়।
প্রতিষ্ঠানটি ক্লাসে ফেরাতে শুরু করেছে শিক্ষার্থীদের। 4 আগস্ট সোমবার শুধু দশম শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে। 5 আগস্টের পর ধাপে ধাপে শ্রেণীকক্ষের কার্যক্রম শুরু হবে বলে জানান কর্তৃপক্ষ। ম্যাক্সিমাম গার্ডিয়ান ক্লাস ওপেনের পক্ষে, তারা চায় তাদের স্টুডেন্ট ক্যাম্পাসে আসুক। ক্যাম্পাসে আসলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে, টিচারদের সাথে কথা বললে তাদের যে একটা ভিতরে যে একটা আতঙ্ক, যে একটা গুমট অবস্থা, সেটা থেকে তারা দ্রুত বের হয়ে আসতে পারবে। সবকিছু সঙ্গে নিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে মাইলস্টোন। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। সম্প্রতি বসুন্ধরার কেবি কনভেনশন হলে সারা দেশ থেকে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার ঘটনায় মোট ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে কোনো রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হয়েছে কিনা সেটা খতিয়ে দেখার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। রোববার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে পুলিশ জানায়, কনভেনশন হলের ঘটনায় ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে কাজ চলছে বলেও জানান তিনি। বলেন, সারা দেশে নাশকতার পরিকল্পনার অভিযোগে গত ২৪ ঘন্টায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসি মিডিয়া জানান, রাজধানীর সভা সমাবেশ ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় ডিএমপির পক্ষ থেকে। সিটিটিসি সহ সাদা পোশাকে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বাস ভাড়া নিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে বাকবিতণ্ডার জেরে কর্মবিরতির ডাক দিয়েছেন পরিবহন শ্রমিকরা। এর ফলে রোববার সন্ধ্যার পর সুনামগঞ্জ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শেজাউল করিম জানান, শ্রমিকদের নিরাপত্তা, হামলার বিচার, কারাগারে থাকা শ্রমিকের মুক্তি, এই তিন দফা দাবিতে শ্রমিকেরা কর্মবিরতির ডাক দিয়েছেন। তাই সুনামগঞ্জ থেকে সব বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে জেলায় সিএনজি অটোরিকশাও চলবে না। রোববার সকালে শিক্ষার্থীদের সঙ্গে বাস ভাড়া নিয়ে একটি বাসে শ্রমিকদের ঝগড়া হয়। এর জেরে বিকেলে 2 ঘন্টা সুনামগঞ্জ সিলেট সড়ক অবরোধ করেন পরিবহন শ্রমিকেরা। পরে তারা কর্মবিরতির ঘোষণা দেন। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ভোক্তা পর্যায়ে 12 কেজি গ্যাস সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করেছে এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রোববার দুপুরে নতুন মূল্যহার ঘোষণা করা হয়, যা সন্ধ্যা থেকে কার্যকর হয়েছে। পাশাপাশি অটো গ্যাসের দাম 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে 2 জুলাই 12 কেজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করা হয়েছিল। এছাড়া 1 টাকা 84 পয়সা কমিয়ে অটো গ্যাসের দাম প্রতি লিটার 62 টাকা 46 পয়সা নির্ধারণ করা হয়েছিল। সব করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সব করদাতারা 2025-26 কর বর্ষের আয়কর রিটার্ন এই ওয়েবসাইটের মাধ্যমে জমা দিতে পারবেন। বর্তমান 1,12,00,000 মতো কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। তাদের মধ্যে প্রতি বছরে মাত্র 40 লাখের মতো রিটার্ন দেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 65 বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ, করদাতা সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ব্যতীত সারা দেশের সব শ্রেণীর করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। প্রবাসের খবর। রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট। আমিরাত থেকে মামুনুর রশিদ জানান, দিবসটি পালন ছাড়াও জুলাই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। আলোচনা সভার আয়োজনে যোগ দেন দুবাই ও উত্তর আমিরাতে বসবাসরত প্রবাসী কর্মী, বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী প্রতিনিধি এবং কনসুলেটের কর্মকর্তা ও কর্মচারীরা। আলোচনা সভায় 24 জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে রেমিটেন্স যোদ্ধাদের ভূমিকার উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়। বৈধ পথে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশকে শক্তিশালী করার আহ্বান জানান বক্তারা।
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি এবং রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরী, লেবার মিনিস্টার আবুল হোসেন, দূতালয় প্রধান ও রাজনৈতিক সচিব মনিরুজ্জামান, পাসপোর্ট কাউন্সিলর ইকবাল আক্তার এবং বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি ও ফটো গ্যালারি উদ্বোধন এবং প্রদর্শন করা হয় গণঅভ্যুত্থানের উপর প্রামাণ্যচিত্র। ইস্পাহানি প্রিমিয়ামটি খেলার খবর। ক্রিকেট এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত হতে যাওয়া নেদারল্যান্ডসের বিপক্ষে টি-20 সিরিজ সিলেটে খেলবে বাংলাদেশ। আগামী 6 আগস্ট থেকে মিরপুরে শুরু হবে ক্রিকেটারদের ক্যাম্প। কোচরা দলের সাথে যোগ দেবেন 11 আগস্ট থেকে। ঢাকা ক্যাম্প শুরু হয়ে যাবে 6 তারিখেই, সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে, তারপর কোচরা চলে আসবে 11, 12, 13 এরকম সময়ের মধ্যে কোচরা আসলে আসা শুরু করবে। কোচরা আসলে তারপর স্কিলের কাজ শুরু হবে এখানে, তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে, আমরা আশা করছি ক্যাম্পটা চলে যাবে সিলেটে। আমরা চেষ্টা করবো সিলেটে সেই খেলাগুলো দিতে, সো দ্যাট আমাদের পক্ষে আইডিয়াল প্রিপারেশন বলতে যা বোধ হয় সেটা যেন আমরা করতে পারি। হকি স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথমবারের মতো কোনো পর্যায়ের হকি বিশ্বকাপে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। গণমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশ অনূর্ধ্ব 21 দলের ডাচ কোচ সিগফ্রাইড আইকম্যান বললেন, অস্ট্রেলিয়া ফ্রান্সের মতো দলকেও চমকে দেওয়ার সামর্থ্য রাখেন তার শীর্ষরা। নিলয় মজুমদারের রিপোর্ট। জুম্মন লুসাই থেকে রাসেল মাহমুদ জিমি বাংলাদেশের জার্সিতে বিশ্বকাপ খেলার সুযোগ পাননি হকির কিংবদন্তিরা। জুনিয়র এশিয়ান কাপের স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে হারিয়ে যে স্বপ্ন সত্যি করেছিলেন বাংলাদেশের যুবারা, এবার সেই বিশ্বকাপেই অঘটন ঘটানোর স্বপ্ন দেখছেন বাংলাদেশের নবনিযুক্ত কোচ সিগফ্রাইড আইকম্যান। বিশ্বাস করছেন এক গ্রুপে থাকা অস্ট্রেলিয়া ফ্রান্সকেও চমকে দেওয়ার সামর্থ্য আছে বাংলাদেশের। অস্ট্রেলিয়া ও ফ্রান্স বিশ্বমানের দল, তাদের এই পর্যায়ে ফাইনাল খেলা ও চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব রয়েছে। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ লড়াই ও প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে চমক সৃষ্টি করতে চাই। ডাচ কোচ রবিবার দলের সঙ্গে যোগ দিলেও এই সপ্তাহেই আবার বাংলাদেশ ত্যাগ করবেন। সেপ্টেম্বরের প্রথম দিন থেকে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প শুরু বাংলাদেশের। 3 মাস প্রস্তুতির জন্য পর্যাপ্ত কিনা এই প্রশ্নের উত্তরে কোচ বললেন, বিশ্বমানের প্রস্তুতির জন্য সময়টা বেশ কম। কোচদের কাছে সবসময় যত সময় পাওয়া যায় ততই ভালো। 3 মাস সময় মোটামুটি অর্থে যথেষ্ট। দীর্ঘ সময় অনুশীলন ও ক্যাম্প করানো বাংলাদেশের পক্ষে কষ্টসাধ্য। আমি এই সময়ের মধ্যেই বাংলাদেশ দলের ফিটনেস লেভেল উন্নতি করে খেলার মান উন্নয়ন করতে চাই। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে 4টি ও অক্টোবরের শেষ দিকে ইউরোপে 6টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। 28 নভেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপ। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নতুন সংবিধানের আলোকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপি। সংস্কার বিচারের আগে নির্বাচন নয়, নাহিদ ইসলাম। ধানের শীষে তরুণদের ভোট চাইলেন তারেক রহমান। ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র সমাজকে সজাগ থাকার আহ্বান। সাভারে ইয়ামিনের মৃত্যু নিশ্চিত অভিযুক্ত পুলিশের এএসআই মোহাম্মদ আলী গ্রেফতার। গাজীপুরের সাবেক মেয়রের বিরুদ্ধে 7,500 কোটি টাকা পাচারের অভিযোগ, দুদকের মামলা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।